তো ছাত্রছাত্রীরা আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স এবিটিএ পেজ নাম্বার 169 এবং পেজ নাম্বার 194 অর্থাৎ পেজ নাম্বার 169 এবং 194 এই দুটো পেজের সম্পূর্ণ এমসিকিউ এবং এসএ কিউব এর সমাধান করে দেবো সম্পূর্ণ নির্ভুল। এবং তোমরা যারা আগের ভিডিওগুলো আমার ফিজিক্যাল সায়েন্স এবিটিএ দেখোনি তারা দেখে নেবে। আগে 5টা থেকে আমি 6টা সেট করিয়ে দিয়েছি। তো আজকে আমাদের এই সেটে আলোচনা থাকবে পেজ নাম্বার 169 পেজের প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার। সঠিক অ্যান্সার যাবে ট্রপোস্ফিয়ার। তো যারা যারা নতুন এই চ্যানেলে আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে 9, 10, 11, 12 ফিজিক্স রিলেটেড সমস্ত বিষয় তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্নপত্র, থিওরি সমস্ত কিছু আলোচনা করা থাকে। তো এবং বাকি যারা সেটগুলো দেখোনি ইতিহাসের এবং ফিজিক্যাল সায়েন্সের, তারা চেক আউট করে দেখে নিতে পারো। তো 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত হবে? তো আমরা কি জানি 1.2 এ যদি অ্যান্সারটা করি, দেখো পিভি ইকুয়াল টু ফর্মুলা হয় এনআরটি। পিভি ইকুয়াল টু কী হয়? এনআরটি। তো এন এর মান আমরা স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আরটি। স্মল এম এর মান হচ্ছে কত গ্রাম আছে এখানে? 4 গ্রাম আছে। এবং ক্যাপিটাল এম নাইট্রোজেন হাইড্রোজেনের আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের আণবিক ভর যেহেতু H2, তাহলে এখানে 2 হবে এবং 8টি, তাহলে যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 8টি। তাহলে সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে 2 8টি অ্যান্সার। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান হয়ে যাবে 2 8টি। বোঝা গেছে? নেক্সট হচ্ছে 1.3 যে প্রশ্নটা আছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর এবং বাষ্পঘনতার মধ্যে সম্পর্কটি কী? তো সম্পর্ক হচ্ছে এম ইকুয়াল টু 2D। সম্পর্কটা হচ্ছে এম ইকুয়াল টু 2D, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো ফোকাস দৈর্ঘ্য সর্বদা বক্রতা ব্যাসার্ধের কী হয়? অর্ধেক হয়। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, তাহলে সঠিক অ্যান্সার যাবে 10 সেন্টিমিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে আমাদের, তারপরে যে প্রশ্নটা আছে 1.5, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হয়, মানে বেশি দূর পর্যন্ত যায়? এটা সঠিক অ্যান্সার, লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয় এবং বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। নেক্সট 1.6, আদর্শ ভলিমিটারের রোধ কত হওয়া উচিত? তো আদর্শ ভলিমিটারের রোধ অসীম হওয়া উচিত। এবং যদি অ্যামমিটার দেওয়া থাকতো, অ্যামমিটার দেওয়া থাকলে 0 হতো, অ্যামমিটার দেওয়া থাকলে কত হতো? 0 হতো। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 1.7, 10 ওহম রোধের দুই প্রান্তে যদি আমরা 10 ভোল্ট বিভব প্রয়োগ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কত হবে? তো এটা একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। তো 1.7, 1.7 এখানে কি কি দিয়েছে? রোধের মান দিয়েছে 10 ওহম, আর ইকুয়াল টু 10 ওহম। আর ভোল্টেজের মান কত দিয়েছে? তো ভোল্টেজের মান তোমাদের দিয়ে দিয়েছে এখানে 10 ভোল্ট। ভি ইকুয়াল টু হচ্ছে 10 ভোল্ট। তাহলে এখানে জানতে যে ক্ষমতা, তো ক্ষমতা পি ইকুয়াল টু আইভি বা ভিআই হয়। আবার আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু হচ্ছে ভি আপন আর। তাহলে এখান থেকে পাওয়ারের মান পেয়ে যাব ভি ইন্টু ভি আপন আর। তাহলে এখান থেকে যাবে ভি স্কোয়ার আপন আর। তাহলে ভি স্কোয়ারের মানটা আমরা কত বসাবো? ভি স্কোয়ারের মানটা 10 দিয়েছে, 10 স্কোয়ার, এবং রোধের মানটা দিয়ে দিয়েছে 10 এত ওয়াট। তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 10 ওয়াট। তাহলে এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কি কত ওয়াট হবে? 10 ওয়াট। আচ্ছা, তারপর যে প্রশ্নটা দিয়েছে দেখো এখানে 1.8-এর 1 ইউ পরিমাণ ভর যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি, তাহলে সেই উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? উৎপন্ন শক্তির পরিমাণ 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটা তোমাদের আইনস্টাইনের যে ফর্মুলা 1.8 ই ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার, এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে আসে। তো তোমার 1 ইউ মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। তো এখান থেকে যদি মানটা বসাই, এম এর মানটা 1.66 ইন্টু 10⁻27 এবং সি এর মানটা 3 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড যদি বসাই তার হোল স্কোয়ার, তাহলে এখান যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের যে অ্যান্সারটা বেরোবে 1.49 ইন্টু 10⁻10 এত জুল। বোঝা গেছে? এবার এখান থেকে যদি এটাকে ইলেকট্রন ভোল্টে চেঞ্জ করি, তাহলে 1.49 ইন্টু 10⁻10 এটাকে ভাগ করতে হবে 1.6 ইন্টু 10⁻19 এত দিয়ে ভাগ করলে এটা চেঞ্জ হয়ে যাবে ইলেকট্রন ভোল্টে। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে 9.31 ইন্টু 10⁸ এত ইলেকট্রন ভোল্ট। তো এখান থেকে চেঞ্জ করে যদি তোমরা এটা চেঞ্জ করতে চাও, তাহলে এখান থেকে এটা বেরোবে, তাহলে এটা বেরোবে 9 বা 931 ইন্টু 10⁶
এত ইলেকট্রন ভোল্ট, এই 10⁶ যদি ইলেকট্রন ভোল্টের সাথে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের 931 মেগা ইলেকট্রন ভোল্ট। বোঝা গেছে? এত ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু মনে রাখবে 1 ইউ বা অ্যাটমিক মাস ইউনিট যেটাকে বলা হয়, এই ইউ এটাকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি তার পরিমাণ হয় 931 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা নেক্সট 1.9-এর যে প্রশ্নটা দিয়েছে, নিচের কোন মৌলের আয়নন বিভব সবচেয়ে কম, তো এটা অ্যান্সার হবে সালফারের আয়নন বিভব সবচেয়ে কম। আচ্ছা 10-এর যে প্রশ্নটা বলেছে, নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন আছে, তো এটা সঠিক অ্যান্সার PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা 11টা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সর্বদা আয়ন তড়িৎ পরিবহন করে, আর এমনি নর্মালি যদি পরিবাহী হয় সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। আচ্ছা নেক্সট তারপরের যে প্রশ্নটা দিয়েছে 1.12, নিম্নলিখিত কোন বিক্রিয়ার সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা যায়, তো ওটা লেড অ্যাসিডের পরীক্ষার সাহায্যে। আচ্ছা 13-র কোশ্চেনটা বলেছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা এমন একটি ধাতু, সঠিক অ্যান্সার হবে জিঙ্ক, বা জিঙ্কের সাথে আয়রনও তোমরা মনে রাখতে পারো, আয়রন এবং লেড এই দুটো হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। বোঝা গেছে? যে সমস্ত তোমাদের হচ্ছে ধাতুর মানে বিক্রিয়ক বা ক্ষমতাটা মাঝারি ধরনের তাদেরই কার্বন বিজারণ পদ্ধতিতে নির্ণয় করা হয়, তো জিঙ্ক হবে, আয়রন হবে, লেড হবে। আচ্ছা 14-র কোশ্চেনটা, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যাদের মধ্যে শুধু এক বন্ধন থাকবে, তো সঠিক অ্যান্সার হবে C2H6, C2H6। বোঝা গেছে? এটাকে যদি আমরা ভাঙি C2H6 এটা মানে হচ্ছে CH3CH3। বোঝা গেছে? তো ওটা দুটো কার্বন, এটা হচ্ছে ইথেন, এটা কি, এটার নাম হচ্ছে ইথেন। আচ্ছা নেক্সট 1.15, কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়, তো PVC হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক নয়। থার্মোসেটিং দুই ধরনের প্লাস্টিক আছে, থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিক। থার্মোসেটিং মানে হচ্ছে একবার যদি আমরা হিট দিই বা একবার যদি তাপ দিই সেটা নরম হবে, এবং তাপ সরিয়ে নিলে আবার সেটা কী হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার যদি আমরা আবার তাপ দিই তাহলে সেটা নরম হবে না, তাদের থার্মোসেটিং বলা হয়। আর থার্মোপ্লাস্টিং কি, থার্মোপ্লাস্টিং যেটা আছে, থার্মোপ্লাস্টিং থার্মোপ্লাস্টিক যে প্লাস্টিকটা আছে সেটাতে যতবার খুশি আমরা যদি তাপ প্রয়োগ করি সেটা নমনীয় হবে বা নরম হবে, আবার যদি আমরা তাপ সরিয়ে নিই তাহলে সেটা আবার শক্ত হয়ে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে থার্মোসেটিং না থার্মোপ্লাস্টিক পলিমারের সংজ্ঞা। তো থার্মোসেটিং নয় কোনটা, PVC, বাদবাকি তিনটে সমস্ত থার্মোসেটিং প্লাস্টিক। আচ্ছা নেক্সট হচ্ছে 2.1-এর যে কোশ্চেন, বায়োগ্যাসের একটি ব্যবহার বলেছে, তো বায়োগ্যাসের একটি ব্যবহার হচ্ছে জ্বালানি হিসাবে, বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা ওজোন স্তরে ওজোনের বিয়োজনে নাইট্রোজেনের ভূমিকা, এনোর ভূমিকা, তো এনো কী করে, ওজোনের পরমাণুটাকে অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়, NO2 গ্যাস উৎপন্ন করে এবং অক্সিজেন, এই যে অক্সিজেন ওজোনকে অক্সিজেনে ভেঙে দিচ্ছে, যার ফলে ওজোন লেয়ারটা কী হয়ে যাচ্ছে, ওজোন লেয়ারটা পাতলা হয়ে যাচ্ছে, এইভাবে ওজোন স্তরের ক্ষতি করা, তো ওজোন লেয়ারটাকে পাতলা করে দেয়। আচ্ছা কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, তো এটা কোনটি জীবাশ্ম জ্বালানি নয় হবে, তো সঠিক অ্যান্সার জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে ইথানল। বোঝা গেছে? জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে ইথানল। আচ্ছা নিচের কোন বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলি আয়তন গণ্য করা হয়, তো এটা সত্য। তারপরে কোশ্চেন, STPতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল হবে 224 লিটার অ্যাটমসফিয়ার, তো এটা একটা অঙ্ক দিয়েছে 2.4, অঙ্কটা আমি করে দিচ্ছি। কার কার গুণফল বলেছে, গ্যাসের আয়তন এবং চাপের গুণফল, তো গ্যাসের আয়তন আর চাপের গুণফল 2.4, তো 2.4 আমরা কি জানি, গ্যাসের আয়তন এবং চাপের ফর্মুলা NRT। আচ্ছা এন মানে কত, এখানে পরিমাণ বলে দিয়েছে, এনটা আছে কত গ্রাম, তার মানে এন মোল সংখ্যাটাকে আমরা যদি স্মল এম বাই ক্যাপিটাল এম এ চেঞ্জ করি, 8টি, স্মল এমটা কত পরিমাণ গ্যাস মানে কত গ্রাম, আর এমটা হচ্ছে আণবিক গুরুত্ব, 8টা সার্বজনীন গ্যাস দুভাগের মান, আর টি একটা টেম্পারেচার STPতে। তো এম এর মানটা আমাদের বের করতে হবে, ক্যাপিটাল এম কার নাইট্রোজেনের ক্ষেত্রে এম এর আণবিক গুরুত্ব হচ্ছে 28, এবং আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ারে, এবং টেম্পারেচারের মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো STPতে উষ্ণতাটা কত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটা আমরা 273 কেলভিন, তাহলে এখানে 273 আমরা বসিয়ে দিচ্ছি। আর পিভির মান কত বলতে যে চাপ ও আয়তনের গুণফল হচ্ছে 224, তাহলে পিভির মান আমরা 224 এইদিকে বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে এম এর মান পেয়ে যাব, আর 224 গুণিত 28, আর নিচে ভাগ হয়ে যাবে 0.082 ইন্টু 273,
যদি এটা ক্যালকুলেশন করো বেরোবে 280। তাহলে কত গ্রাম? অ্যান্সার হয়ে যাবে 280 গ্রাম। কত গ্রাম? 280 গ্রাম। পাতি একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আচ্ছা, তারপরের যে কোশ্চেন কি বলছে, পরের প্রশ্নটা বলছে 2.5 পিভি ইকুয়াল টু ডব্লু বাই এম আরটি সমীকরণে এম এর একক কি? তো দেখো 2.5-এর যে কোশ্চেনটা দিয়েছে 2.5 পিভি ইকুয়াল টু ডব্লু আপন এম ইন্টু আরটি। তো এটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি? পিভি ইকুয়াল টু এন আরটি এই সমীকরণের সাথে। তাহলে টোটাল ডব্লু বাই এম এর এককটা কার সাথে সমান? এর একক এন এর এককের সাথে সমান। কার সাথে? এন এর এককের সাথে সমান। তাহলে ডব্লুর একক হচ্ছে গ্রাম, সরি এটা ক্যাপিটাল এম লিখলে আরও ভালো হয়, ক্যাপিটাল এম। ডব্লু হচ্ছে গ্রাম আর এমটা হচ্ছে এমই রেখে দিলাম, আর এনের একক হচ্ছে মোল সংখ্যা। তাহলে এমটাকে আমরা মোলের জায়গায় পাঠিয়ে দিলাম, তাহলে বড় হাতের এম হয়ে যাবে গ্রাম, আর এখানে এম এর জায়গাতে মোলটা চলে আসবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল গ্রাম ইন্টু মোল ইনভার্স। গ্রাম ইন্টু মোল ইনভার্স। তাহলে ক্যাপিটাল এম এর যে ইউনিটটা বেরোলো গ্রাম ইন্টু মোল ইনভার্স। খুব ভালো কোশ্চেন, বারবার এটা পরীক্ষাতে দেয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট তারপরে যে প্রশ্নটা বলেছে বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। তো কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ভ্যারিসেস 1/p, বা আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু ধ্রুবক, বা বলতে পারি পিভি ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, নেক্সট 2.6-এর আলোক রশ্মি বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কী হবে? রামধনু। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রামধনু। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? রামধনু। আচ্ছা, 2.7 কী বলছে? 2.7 বলছে কোন ধরনের লেন্স দ্বারা হস্যদৃষ্টি প্রতিকার করা যায়? হস্যদৃষ্টি মানে কাছেরটা দেখতে পাবে, দূরেরটা দেখতে পাবে না। তো দূরেরটা দেখার জন্য কি? অবতল লেন্স ব্যবহার করতে হবে। অবতল লেন্স ব্যবহার করতে হবে। বোঝা গেছে কোন লেন্স ব্যবহার করবো আমরা? অবতল লেন্স। আচ্ছা, তারপরে কোশ্চেন 2.8 একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলিকন। এটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কীভাবে যুক্ত করা হয়? তো এটা যাবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। কী সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন 2.10 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তো এটা যাবে নিউক্লিয়াস থেকে। পরমাণুর কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। আচ্ছা, তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, অথবা কেউ কেউ রাদারফোর্ডও লিখতে পারো। রাদারফোর্ড। বোঝা গেছে? বেকারেল বা রাদারফোর্ড। তারপরের যে প্রশ্নটা দিয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ ম্যাচিং করতে হবে। তো 14 নম্বর শ্রেণীর ধাতু গল্প। 14 নম্বর শ্রেণীর ধাতু গল্প, এটা হচ্ছে সিলিকন হয়ে যাবে। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বেশি বিজারণ কার? আয়োডিন। সবচেয়ে বেশি বিজারণ ধর্ম আয়োডিন। এটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম। এবং গ্রুপ 17-র মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? ফ্লুরিন। সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 2.12 বলছে অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? 2.12 যদি আমরা অ্যান্সার করি 2.12 12টা 2012টা অ্যামোনিয়াতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে সেটা বের করতে হবে। আচ্ছা, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা যে 7টা, তাহলে প্লাস কক্ষপথে 5টা, আর হাইড্রোজেনের কটা আছে? একটা। তাহলে যদি আমরা নাইট্রোজেনটাকে মাঝখানে রাখি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন দিই, তাহলে প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কত? এর হচ্ছে ইলেকট্রন সংখ্যা একটা, এরও হচ্ছে একটা এবং এরও হচ্ছে একটা। আর নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে আছে 5টা। নাইট্রোজেনের কত আছে লাস্ট কক্ষপথে? 5টা। তাহলে এখানে একটা, দুটো, এখানে তিনটে, আর চারটে, 5টা। বোঝা গেছে? নাইট্রোজেন কি করবে? এর সাথে এর একটা বন্ধন করবে, সমযোজী বন্ধন, বন্ড। এর সাথে এর একটা বন্ড করবে এবং এর সাথে এর একটা বন্ড করবে। তাহলে টোটাল 6টা 2 8টা। নাইট্রোজেনেরও 8টা হয়ে গেল, হাইড্রোজেনেরও 2টো করে হয়ে গেল। এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তাহলে কোনটা পড়ে থাকলো? এইটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে থাকলো। তাহলে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়? দুটি। দুটি মানে কত? দুটি মানে হচ্ছে এক জোড়া। দুটি মানে কটি? তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে থাকবে এক জোড়া। কটি হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এক জোড়া। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কয়টি? তাহলে এখানে এক জোড়া হবে। 2.12-র অ্যান্সার এক জোড়া। আচ্ছা, তারপর 2.13 পরমাণু এবং আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? আয়ন বেশি সুস্থিত। আচ্ছা, অথবাটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি। ডিসি মানে হচ্ছে সমপ্রবাহ, ডাইরেক্ট কারেন্ট, যেটা সময়ের সাপেক্ষে তার ডাইরেকশন চেঞ্জ করে না, সমপ্রবাহ।
আচ্ছা, তারপরে কোশ্চেন, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড। HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তারপরে কোশ্চেন, H2SO4 2.15 H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? তো অ্যামোনিয়াম সালফেট, আমি লিখে দিয়েছি দেখো এখানে অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, নেক্সট কোশ্চেন 2.16, একটি অ্যাসিডধর্মী বিগালকের নাম কি হবে? তো এটি অ্যাসিডধর্মী বিগালকের নাম হয়ে যাবে সিলিকন অক্সাইড SiO2, SiO2, বা হতে পারে Fe2O3, অথবা কি হতে পারে Fe2O3। এটা হচ্ছে অ্যাসিডধর্মী একটি বিগালক, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট তারপরে যে প্রশ্ন, তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, প্রত্যেকে তোমরা কমেন্ট করো যে এই পেজটা করে দিন, ওই পেজটা করে দিন, তাহলে এইটা তোমরা কমেন্ট করে জানাবে যে কী হবে। আচ্ছা, নেক্সট 2.17, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ কী হবে? স্টার্চ, আমি ওপরে লিখে দিয়েছি দেখো, প্রাকৃতিক পলিমারের উদাহরণ হবে স্টার্চ। আচ্ছা, তারপরের কোশ্চেন বলছে 2.18 CH3CH2CHO এর IUPAC নাম কী হবে? তো কটা কার্বন আছে এখানে? টোটাল কার্বন সংখ্যা আছে 1 2 3, তাহলে এটা হচ্ছে প্রোপ, আর সিএইচ এর জন্য ন্যাল, তাহলে এটার নাম হচ্ছে প্রোপান্যাল, প্রোপান্যাল, বোঝা গেছে? এর আইইউপিএসি নাম হয়ে যাবে প্রোপান্যাল। আচ্ছা, অথবার কোশ্চেনটা CH3CH2CH2H এর অবস্থান গঠিত সমবায় বা নাম, এটা হচ্ছে প্রোপান 1 অল, এর অবস্থান গঠিত সমবায় হবে প্রোপান 2 অল, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, আমাদের এখানে সেট ওয়ানেরটা শেষ হয়ে গেল। তারপরে ভর্তি কোশ্চেন হচ্ছে 194 পাতার, 194 পাতার প্রথম কোশ্চেন বলছে 1.1, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? তো এটা অক্সিজেন গ্যাস। আচ্ছা, নেক্সট পদার্থ কোনটি 300 কেলভিন উষ্ণতার সমান? সঠিক অ্যান্সার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তারপরে এসটিপিতে 11.2 লিটার CO2 গ্যাসের ভর কত? তো এখানে আমি করে দিচ্ছি দেখো, 11.2 লিটার CO2 গ্যাসের ভর 1.3, 1.3 CO2-র আণবিক গুরুত্ব কত? 44 গ্রাম। তাহলে আণবিক গুরুত্ব এখানে 44 না, গ্রাম না লিখে শুধু 44। তাহলে 44 গ্রামের আয়তন, 44 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে কত বলেছে? 11.2 লিটার হতে গেলে তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি 22.4 লিটারের তোমার পরিমাণ হচ্ছে 44 গ্রাম, তাহলে এখান থেকে যাবে 11.2 লিটার, মানে এর অর্ধেক, এর পরিমাণ কত হয়ে যাবে? 22 গ্রাম, এর পরিমাণ কত হয়ে যাবে? 22 গ্রাম। ইজি কোশ্চেন, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চারেরটা, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? আমরা কি জানি? আলফা ইকুয়াল টু বিটা বাই 2, তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু হয়ে যাবে 2 আলফা, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হয়ে যাবে? 2 আলফা, অপশান বি সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট 1.5-এরটা, অবতল দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে যদি কোনো প্রতিবিম্ব থাকে, তাহলে তার বস্তু থাকে, তার প্রতিবিম্বটা কেমন হবে? 1.5টা করতে হলে একটু ছবি আঁকতে হবে। এ হচ্ছে অবতল দর্পণ, যদি আমরা আঁকি এরকম, এই উত্তল দিকটা দিয়ে এরকম কার্ভ করে দিই, এটা হচ্ছে ফোকাস এবং এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এর মাঝখানে আমরা একটা বস্তু রেখেছি। তাহলে কী হবে? বস্তুটা এখানে প্রথমে যাবে, রশ্মিটা এখান থেকে নিচের দিকে আসবে প্রতিফলিত হয়ে, আর একটা এখানে বক্রতা কেন্দ্র থেকে ডাইরেক্ট প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এটা সি, এই পয়েন্টটা এফ, তাহলে এখানে দুজনে মিট করছে এইখানে, তাহলে উল্টো দিকে প্রতিবিম্বটা তৈরি হবে। উল্টো দিকে প্রতিবিম্ব হলে সৎ, এবং এখানে বস্তু হচ্ছে বড়, সৎ এবং বিবর্ধিত, সৎ এবং কি হচ্ছে বিবর্ধিত, বোঝা গেছে? তাহলে কোন কোশ্চেন না, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তার মানে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে যদি কোনো বস্তু থাকে, সেটা সৎ এবং বিবর্ধিত হবে। আচ্ছা, 1.6, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন বর্ণের বিচ্যুতিটা সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার হবে বেগুনি। আচ্ছা, 7-এর কোশ্চেন বলছে পদার্থ কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? তো এটা অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়। 1.8, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে কার সাথে? লাইভ তারের সাথে, অর্থাৎ যে তারে কারেন্ট যায় সেই তারের সাথে। 1.9-এরটা, পরমাণু চুল্লিতে ভারী জল ডয়টেরিয়াম অক্সাইড, মানে ভারী জল হচ্ছে D2O, এটা কী হিসাবে ব্যবহার করা হয়? মডারেটর হিসাবে ব্যবহার করা হয়। লিথিয়াম হাইড্রাইড অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন করে? হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে যায়, দুটো ইলেকট্রন মানে হিলিয়ামের মতো। 11-এর কোশ্চেনটা, মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছে? আধুনিক পরমাণু সংখ্যার ভিত্তিতে, পরমাণু ক্রমাঙ্ক যেটাকে বলে। আচ্ছা, নেক্সট 1.12, তড়িৎ বিশ্লেষণ পক্ষে অ্যানোডে কী ঘটে? অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। লাভ-লাং পদ্ধতিতে কী প্রস্তুত করা হয়? এইচ সেল প্রস্তুত করা হয়। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতু ব্যবহৃত হয়? জিঙ্ক। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন এখানে একটা রয়ে গেছে। আচ্ছা, 15টা, প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত মানে যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি।
তো এটা হয়ে যাবে, তার সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইন, এটার নাম হচ্ছে অ্যালকাইন। আর এটাও তো কারোর সংকেত নয়, আর এটা তো অ্যালকেন, তো এটা হবে না আমাদের। আর এইগুলো কিছুই নয়, বোঝা গেছে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে CnH2n-2। আচ্ছা, নেক্সট 2.1 কোশ্চেন। ইউভি রশ্মির পর CFC থেকে কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিভক্ত করে দেয়? এটা ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণু। জ্বালানির তাপন মূল্যের একক কি? তো জ্বালানির তাপন মূল্যের একক 2.2। এসআই একক বলেছে কিলো জুল, কিলো জুল পার কেজি, কিলো জুল পার কেজি। তো তোমাদের অন স্পট সলিউশন করাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? তো এটা হয়ে যাবে থার্মোস্ফিয়ার, এটা হয়ে যাবে থার্মোস্ফিয়ার। আচ্ছা, নেক্সট 2.3, একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, এটা সত্য। চার্লসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্র অঙ্কন করো। তো 2.4 এর ভিটি লেখচিত্র পাতি। তো এইদিকে যদি আমরা ভি আয়তন এইদিকে টি দিই, তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, মূল বিন্দুগামী স্ট্রেট সরলরেখা। এটা হচ্ছে স্ট্রেট, এরকম বাঁকা নয়, স্ট্রেট সরলরেখা। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 2.5, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এটা অসীম হয়ে যাবে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে। 2.5 যেটা সঠিক অ্যান্সার, এটা হয়ে যাবে অসীম। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম। আর যদি কুপরিবাহী বলতো, তাহলে কুপরিবাহী বললে এটা শূন্য হয়ে যেত। নেক্সট, অথবাটা উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম? এটা হয়ে যাবে ইনভার। উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম হয়ে যাচ্ছে ইনভার। নেক্সট, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কী হবে? ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা, লেন্সকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে, কিন্তু যদি দর্পণটাকে ডোবানো হতো, দর্পণ ডোবালে একই থাকতো। দর্পণ প্রতিসারাঙ্কের ওপর নির্ভর করে না, দর্পণ ডোবালে দর্পণটা কি থাকতো? একই থাকতো। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা বলেছে, কতটা করলাম আমরা? এটা 2.6 করলাম। আচ্ছা, 2.7 বলছে আলোর প্রতিসারাঙ্কের মাত্রার সংকেত কি? তো 2.7, আলোর প্রতিসারাঙ্কের কোনো মাত্রা নেই, আলোর প্রতিসারাঙ্কের কোনো মাত্রা নেই, মাত্রাহীন। কারণ কি মাত্রাহীন? এই কারণে মিউ ইকুয়াল টু, কারণ হয় C/V। যেহেতু মিউ এর মান আলোর গতিবেগ এবং ভি হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে আলোর গতিবেগ, দুটোই একই জিনিসের যেহেতু অনুপাত, সেই জন্য মিউয়ের কোনো একক নেই। আচ্ছা, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস হচ্ছে ভর পার্থক্য, ভর পার্থক্য। বোঝা গেছে? তার উৎস হচ্ছে ভর পার্থক্য। তার মানে পরমাণুর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা যে কণাগুলো তৈরি করে, ছোটো ছোটো নিউক্লিয়াস, এদের ভরের চেয়ে এই নিউক্লিয়াসের ভর কম হয়, এবং এদের মধ্যে যে ভরের যে পার্থক্যটা হয়, সে ভরের পার্থক্যটাই আইনস্টাইনের E=mc² সূত্রানুযায়ী বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। নেক্সট, পৃথিবীর বয়স নির্মাণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কার্বন-14। বোঝা গেছে? কার্বন-14 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 2.9, কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হয়ে যাবে ভোল্টমিটার, এটা হয়ে যাবে ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে, ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা, 2.10, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী কি? তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তর্জনী হচ্ছে এই যে তর্জনী, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। বোঝা গেছে? চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে তারপরের প্রশ্ন, একেরটা তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল, তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল, এখান থেকে কী হয়ে যাবে? তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম। গ্রুপ 17 নম্বর মৌল কী হয়ে যাবে? গ্রুপ 17 নম্বর মৌল তোমাদের এখানে হচ্ছে হ্যালোজেন, গ্রুপ 17 নম্বর মৌল হ্যালোজেন। আচ্ছা, ধাতু সংকর কার সাথে উপস্থিত থাকে কি? ধাতু সংকর কার সাথে উপস্থিত থাকে? টিন। এবং খাদ্য লবণ, খাদ্য লবণ হচ্ছে তড়িৎজয়ী যৌগ। আর একবার আমি রিপিট করে দিচ্ছি, তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল সেটা হচ্ছে সিজিয়াম। গ্রুপ 17 নম্বর মৌল কী হবে? গ্রুপ 17 নম্বর মৌল হচ্ছে হ্যালোজেন। ধাতু সংকর কার সাথে উপস্থিত থাকে? টিন। আর খাদ্য লবণ হচ্ছে তড়িৎজয়ী। আচ্ছা, নেক্সট তারপরে কোশ্চেন 2.12 বলছে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু, ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু হচ্ছে নাইট্রোজেন, N2। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সময় আমাদের বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে, বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে? বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তিটা, এই বৈদ্যুতিক শক্তিটা এটা হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে। বোঝা গেছে? নেক্সট 2.14 যে প্রশ্নটা আমাদের বলছে তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো এটা ক্যাথোড, তাকে আমরা কি বলবো? ক্যাথোড। আচ্ছা, নেক্সট হচ্ছে তামার ওপর রূপার প্রলেপ দিতে আমরা কি তড়িৎ বিশ্লেষক ব্যবহার করব? তো এটা সঠিক অ্যান্সার পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড,
তো KAgCN2, তো এটার নাম হয়ে যাবে, অথবাটা আমি এখানে লিখে দিচ্ছি, যে তড়িৎ বিলেস্য ব্যবহার করব তার নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এটার নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, আর্জেন্টো আর্জেন্টোসায়ানাইড, বোঝা গেছে, সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 2.15, আর ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? ওলিয়ামকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে, ওলিয়াম। এর সংকেত হচ্ছে H2S2O7, বোঝা গেছে। 98% যে গাঢ় সালফিউরিক অ্যাসিড তাকে হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে, তার অপর নাম হচ্ছে ওলিয়াম। আচ্ছা, 2.16, কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে? তো এটা হয়ে যাবে HCl কে মিউরিয়েটিক অ্যাসিড বলে। অসওয়াল পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? নাইট্রিক অ্যাসিড, HNO3। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম কি? তো অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তো এখানে যদি ও এনটা 2 থেকে শুরু হয়, তাহলে এটার নাম হয়ে যাবে C2H4। তাহলে প্রথম যে যৌগটি তার নাম হচ্ছে C2H4। তো এটার নাম কি? দুটো কার্বন, তার মানে এটার নাম ইথিন, কি নাম হয়ে যাবে? ইথিন বা ইথিলিন। আচ্ছা, নেক্সট 2.18 এর কোশ্চেন কি বলেছে? 2.18 এর IUPAC নাম জানতে চেয়েছে। কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, আর OH এর জন্য অল, তাহলে প্রোপানল, এটার নাম হয়ে যাবে প্রোপানল, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অথবাটা অ্যাসিটিক অ্যাসিডে NaCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হবে? তো এটা অথবাটা হয়ে যাবে তোমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, বোঝা গেছে, CO2 গ্যাস নির্গত হবে। তো এই ছিল তোমাদের দুটো সেটের প্রশ্ন। পরবর্তী দিনে আমরা পরবর্তী সেটগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং যারা যারা আগের ভিডিওগুলো দেখে আসোনি, আগের এই ভিডিও সলিউশনগুলো দেখে আসোনি, তারা আগের এই ভিডিও সলিউশনগুলো দেখে আসো।